Okay, let's start then. Can you people hear me properly? Yes, sir. Yes, Perfect, sir. perfect. So আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা একটা টপিক শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ বেসিক্যালি yield curve. সো yield curve এর মধ্যে আমরা দেখিয়েছিলাম, বাই দ্য ওয়ে, হোয়াট ইজ এন yield curve? Yield curve হচ্ছে ইটস এ গ্রাফিক্যাল ডিপিকশন অফ টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট। আমরা ধরে নিচ্ছি যে সরকারের ইস্যু করা ট্রেজারি সিকিউরিটি গুলা, বি ট্রেজারি বিল অর ট্রেজারি বন্ড, এগুলোর মধ্যে লিকুইডিটি, তারপর হচ্ছে ক্রেডিট রিস্ক, ট্যাক্স স্ট্যাটাস, এই সংক্রান্ত কোনো পার্থক্য নাই। তাহলে আমরা যদি বিভিন্ন মেয়াদের ট্রেজারি সিকিউরিটি গুলার ইল্ড গুলাকে যদি গ্রাফিক্যালি প্লট করা শুরু করি, আমরা একটা গ্রাফ পাবো, একটা কার্ভ পাবো। ওই কার্ভের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা যত বেশি শর্ট টার্ম থেকে লং টার্ম সিকিউরিটি দিকে যাচ্ছি, আমাদের ইল্ডের ফ্লাকচুয়েশনটা কেমন। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইল্ড কার্ভ, আমি বলবো যে ইল্ড কার্ভ হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা সময়ের সাথে ট্রেজারি সিকিউরিটি গুলার যে ইল্ড বা ইন্টারেস্ট রেট, ওইটার যে সম্পর্ক, ওইটাকে আমরা প্রকাশ করে থাকি। ইল্ড কার্ভের শেপ কেমন হতে পারে, আমি জাস্ট রিক্যাপ করতেছি। ইল্ড কার্ভের শেপ চার ধরনের হতে পারে। ইট ক্যান বি ফ্ল্যাট, মানে হচ্ছে লং টার্ম এবং শর্ট রানে সুদের হারে তেমন কোনো পার্থক্য নাই। ইট ক্যান বি আপওয়ার্ড স্লোপিং, তার মানে হচ্ছে লং রানের ট্রেজারি বিলের সিকিউরিটির ইল্ড হচ্ছে বেশি এবং শর্ট রানের ইল্ড হচ্ছে কম। ইট ক্যান বি ডাউনওয়ার্ড স্লোপিং, তার মানে হচ্ছে শর্ট রানে হচ্ছে বেশি এবং লং রানে হচ্ছে কম। ইট ক্যান বি হাম্পড, হাম্পড মানে হচ্ছে যে শর্ট রানে এক ধরনের ফেনোমেনা পাবো সুদের হারে, লং রানে মেবি সুদের হারের ফেনোমেনাটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, সো আমরা ইউনো ইল কার্ভের গতি প্রকৃতির মাধ্যমে আমরা ইকোনমি সম্পর্কেও আইডিয়া পেতে পারি, যদিও এটা আমি ডিসকাশনটা করি নাই। ঠিক আছে, বাট ইল কার্ভের একটা শেপ দেখে আমরা ইকোনমির ফিউচার গতি প্রকৃতি কোথায় যেতে পারে এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া ড্র করতে পারি। দেন আমরা তিনটা থিওরির কথা বলেছিলাম এবং একটা থিওরি আলোচনা করেছিলাম। The theory's name was pure expectation theory or expectation theory of interest rate. ওইখানে বলা হচ্ছে যে মার্কেট পার্টিসিপেন্টদের এক্সপেকটেশন রিগার্ডিং দ্য ফিউচার রেট, that is the only determinant factor of yield curve shape. yield curve এর শেপ আজকে এমন কেন, এটার পিছনে শুধুমাত্র একটা ফ্যাক্টরি কার্যকরী, সেটা হচ্ছে মার্কেট পার্টিসিপেন্টদের বিলিভ রিগার্ডিং দ্য ফিউচার ইন্টারেস্ট রেট and nothing else matter. সো আমরা যখন ইল কার্ভকে ডিফাইন করেছি আন্ডার পিওর এক্সপেকটেশন থিওরি, আমাদের দুটো প্রেমিস ছিল। প্রেমিস নাম্বার ওয়ান, দ্যাট ওয়াজ বিভিন্ন ম্যাচুরিটির বন্ড গুলো হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউট। তার মানে হচ্ছে একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার এন্ড অফ পিরিয়ড ওয়েলথ কত। ঠিক আছে, এবং ওই এন্ড অফ পিরিয়ড ওয়েলথ কত, দ্যাটস এ কাইন্ড অফ অ্যান আইডেন্টিটি, দ্যাটস এ কাইন্ড অফ অ্যান ইকুয়েশন, এবং ওই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা কিছু রেট বের করি, যেগুলোকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড রেট। একজন কোশ্চেন করেছিলেন হোয়াট ইজ এ ফরওয়ার্ড রেট। আই ডোন্ট নো দ্য ডেফিনেশন ইয়েট, প্রপার ডেফিনেশন, বাট ফরওয়ার্ড রেট হচ্ছে এমন একটা রেট যেটা আপনাকে নো আরবিট্রেজ যে আর্গুমেন্ট ওটাকে সলভ করে। তার মানে কি, তার মানে হচ্ছে হাউ ক্যান আই সে, ইন এ ওয়ার্ল্ড অফ পারফেক্ট ইনফরমেশন, ইন এ ওয়ার্ল্ড অফ নো ফ্রিকশন, ডিফারেন্ট মেয়াদের বন্ডগুলা একটা একটা পারফেক্ট সাবস্টিটিউট। তার মানে হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার হুইচ পাথ ইউ চুজ। আপনি চাইলে একবারে 4 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি চাইলে ভেঙে ভেঙে 4 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। অনেকগুলো অপশন থাকতে পারে। সো ইট ডাজন্ট ম্যাটার আপনি কি আজকে বসে 4 বছর এটা লক হয়ে যাবেন, নাকি আপনি রোল ওভার করে করে 4 বছর পর্যন্ত আগাবেন। ইন এ পারফেক্ট এক্সপেকটেশন থিওরি, ফরওয়ার্ড রেট হচ্ছে ওই রেট যে রেটে আপনার দুইটা অপশনেই আপনার এন্ড অফ পিরিয়ড ওয়েলথ সমান হবে। ঠিক আছে, সো এর বাইরে আরেকটা আমরা প্রেমিস আলোচনা করেছিলাম পিওর এক্সপেকটেশন থিওরি, সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট ইজ এ আনবায়াসড প্রেডিক্টর অফ ফিউচার ইন্টারেস্ট রেট। সো দিস টু আর দ্য প্রেমিসেস অফ পিওর এক্সপেকটেশন থিওরি। আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম। আমি যদি আর হালকা একটু বলি, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইন পিওর এক্সপেকটেশন থিওরি। ফর এক্সাম্পল, মার্কেট পার্টিসিপেন্ট মনে করতেছে সুদের হার সামনে বেড়ে যাবে, মার্কেট পার্টিসিপেন্ট মনে করতেছে সুদের হার সামনে বাড়বে। এমত অবস্থায় যারা বিনিয়োগকারী তারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে যাচ্ছে না, তারা বিনিয়োগ করবে শর্ট টার্মের জন্য এবং তারা রোল ওভার করবে। অন দ্য আদার হ্যান্ড, সুদের হার বেড়ে গেলে যারা হচ্ছে বড়োয়ার, তারা চেষ্টা করবে আজকেই লম্বা সময়ের বন্ডে বিনিয়োগ করে ফেলতে, সো দ্যাট দে ক্যান লক দেমসেলফ আউট। ওকে,
সো মার্কেটে যখন সুদের হার বেড়ে যায় তখন লম্বা সময়ের যে ম্যাচুরিটি যে বন্ড গুলো আছে বা সিকিউরিটি গুলো আছে বা ফিক্সড ইনকাম সিকিউরিটি গুলো আছে ওইটার হাউ ক্যান আই সে ডিমান্ড বেড়ে যাচ্ছে কিন্তু সাপ্লাই কমে যাচ্ছে। সো যে কোনো একটা প্রোডাক্ট এটার যদি ডিমান্ড যদি বাড়ে এবং সাপ্লাই যদি কমে যায় ওটার দাম বাড়তে বাধ্য। তার মানে লং টার্মের যে ইন্টারেস্ট রেট যদি এটাকে যদি আমি দাম হিসাবে বলার চেষ্টা করি ওটা বেড়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম শর্ট রানে এটা ঠিক অপোজিট একটা ইম্প্যাক্ট করতেছে। তার মানে কোন একটা ইল কার্ভ আপওয়ার্ড স্লোপিং কেন, পিওর এক্সপেকটেশন থিওরিতে বলা হচ্ছে যেহেতু মার্কেট পার্টিসিপেন্টরা বিলিভ করে ফিউচারে সুদের হার বাড়বে, দ্যাটস ওয়াই ইল কার্ভের শেপটা হচ্ছে এরকম, অন্য কোনো ফ্যাক্টর ম্যাটার করে না। আমি ঠিক উল্টা ব্যাখ্যা দিতে পারি, যদি সুদের হার কমার ক্ষেত্রে আমরা একটা উল্টা ব্যাখ্যা দিতে পারি। বাই দ্য ওয়ে, these were the discussions of the last class. আমি জাস্ট একটু রিক্যাপ করলাম, আপনারা যদি লাস্ট ক্লাসটার মেটেরিয়াল দেওয়া আছে আপনারা যদি শুনেন আপনারা আই বিলিভ সব বিষয়গুলাই জানতে পারবেন। আচ্ছা, আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমাদের দুইটা থিওরি বাকি ছিল, একটা হচ্ছে লিকুইডিটি প্রিমিয়াম থিওরি, উই আর গোইং টু ফিনিশ দ্যাট থিং আপ। দেন হচ্ছে দ্যার ইজ অ্যানাদার থিওরি, প্রেফার্ড হ্যাবিটেড থিওরি অথবা মার্কেট সেগমেন্টেশন থিওরি, এটাকে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? সো একবার যদি আমাদের প্রেফার্ড হ্যাবিটেড থিওরি বা মার্কেট সেগমেন্টেশন থিওরি শেষ হয়, লিকুইডিটি প্রিমিয়াম শেষ হয়, দেন আমরা বাংলাদেশের ডেটা অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশে আমরা যদি একটা ইল্ড কার্ভ ড্র করতে চাই গিভেন আওয়ার ট্রেজারি রেটস এন্ড অল দ্যাট, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস উই নিড টু ফেস। আমরা বুটস্ট্র্যাপিং নামে একটা পদ্ধতির কথা আপনাদেরকে অলরেডি জানিয়েছি স্পট রেট পড়াবার সময়। বুটস্ট্র্যাপিং হচ্ছে একটা পদ্ধতি, এর বাইরেও দুই একটা পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা হয়তো বা বাংলাদেশের মতো দেশে একটা ইল্ড কার্ভ ড্র করতে পারবো। সো ওইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। সো এগেইন আজকের আমাদের পুরো ক্লাসের আলোচনা হচ্ছে রিগার্ডিং ইল্ড কার্ভ। আজকের পরে যেটা হবে যে আমার নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আজকের ক্লাসটার পরে আমাদের তিনটা টপিক বড় বড় শেষ হয়ে যাবে। একটা ছিল ফাইন্যান্সিয়াল মার্কেটের ইকোসিস্টেম কিভাবে কাজ করে, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুই বলা হয় নাই, বাট উইল ডিসকাস, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। 2 নম্বর আলোচনা হয়ে গেছে হচ্ছে ইন্টারেস্ট রেট থিওরিজ, ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে ইল্ড কার্ভ, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিওরি, ঠিক আছে? সো আমরা যদি আপনার টেক্সট বই ধরে আগাই মেবি আপনাদের টেক্সট বইয়ের 1 to 3 উড বি ডান, ঠিক আছে? দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাস অ্যালোকেশন করব হচ্ছে ফেড অথবা সেন্ট্রাল ব্যাংক কিভাবে পলিসি নির্ধারণ করে। যদি আপনারা পরবর্তী সময় ইকোনমিজ অফ মানি এন্ড ব্যাংকিং টাইপের কোর্স করবেন, ওই কোর্সে আপনারা ফার্দার জানতে পারবেন। সো আমি আলোচনাটাকে অল্প রাখবো, বাট এটার পিছনে আমরা একটা ক্লাস বে করব। দেন উইল টক অ্যাবাউট মানি মার্কেট, ওইটা মেবি একটা বা দেড়টা ক্লাস হবে। দেন উইল টক অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে আপনাদের বইতে দুই ভাগে ভাগ করা হচ্ছে, বন্ড মার্কেট নিয়ে হালকা আলোচনা হবে, ইকুইটি মার্কেট নিয়ে আলোচনা হবে। ওয়ান্স মার্কেটস আর ডান, দেন আমরা ইন্ডিভিজুয়াল যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আপনাদেরকে যে ইস্যুগুলা আমাদেরকে বুঝতে হবে যে সাধারণ জ্ঞান একটা জিনিস আর হচ্ছে নলেজ হচ্ছে একটা জিনিস, ঠিক আছে? ফর এক্সাম্পল বাংলাদেশে সিকিউরিটি মার্কেটে কয়টা স্টক আছে এটা একটা সাধারণ জ্ঞান, ঠিক আছে? মেবি এটা আমরা ক্লাসরুমে কখনো আলোচনা করব না। বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ার ক্যাটাগরাইজেশন কিভাবে করা হয়, এ কাকে বলা হয়, বি ক্যাটাগরি কাকে বলা হয়, জেড ক্যাটাগরি কাকে বলা হয়, দিস আর অলসো জেনারেল নলেজ। বাংলাদেশ একটা পিকুলিয়ার দেশ, এখানে জেনারেল নলেজকে আবার নলেজ বলা হয়, ঠিক আছে? এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কাছ থেকে আশা করা হয় যে জেনারেল নলেজ তারা জানলেই তারা ফাইন্যান্সে পণ্ডিত হয়ে যাবে। আই ডোন্ট বাই দ্যাট আর্গুমেন্ট, বাট যেহেতু আপনারা ভাইভা ফেস করবেন বিভিন্ন সময়, বিভিন্ন মার্চেন্ট ব্যাংকে আপনাদেরকে এগুলো নিয়ে কোশ্চেন করবে, আমি চেষ্টা করব এই টাইপের সাধারণ জ্ঞান টাইপের যে বস্তুগুলো আছে সেগুলো যতটুকু কভার করা যায় সেগুলো কভার করার। বাট আমার মেইন ফ্রেমওয়ার্ক হচ্ছে হাউ ক্যান আই সে গ্লোবালি ফিনান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশন, এই কোর্সটা অফার করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন রকমের ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি, ঠিক আছে? সো পৃথিবীর মোটামুটি ডিসেন্ট ইউনিভার্সিটি গুলাতে এই কোর্সে যেই টাইপের মেটেরিয়াল কভার করার চেষ্টা করা হয় বা যেই টাইপের ইনসাইট দেওয়ার চেষ্টা করা হয়, দ্যাটস মাই অবজেক্টিভ। আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট ইনসাইট উইথ ইউ পিপল, ঠিক আছে? সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আপনার কোর্সটাকে মূল্যায়ন করবেন না, আপনার কোর্সটাকে মূল্যায়ন করবেন বেসড অন দ্য লার্নিং। ইউ গো টু দ্য টেক্সট, ইউ উইল ফাইন্ড ইট যে থিংস আর গেটিং ওকে, থিংস আর অন দ্য রাইট ট্র্যাক। আর আপনি যদি ধরেন শেয়ার মার্কেটের ওই যে বিভিন্ন বাজারে কিছু বই আছে না, শেয়ারে বিনিয়োগ করার 100 তরিকা, এই টাইপের বই পড়লে আপনার কাছে মনে হবে যে আমি হয়তো কিছু আলোচনা করতেছি না। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা ইউনিভার্সিটি এডুকেশন আর কোনটা সাধারণ জ্ঞান, এরকম কিছু পার্থক্য কিন্তু আছে, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। বাট এট লিস্ট আপনারা সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের এগুলো বোঝা উচিত। এনিওয়েজ, লেটস স্টার্ট। সো আজকে আমাদের টপিক হচ্ছে, আমি অ্যাজ আই হ্যাভ সেড, আমাদের টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে
হাউ ক্যান আই সে, একটা হচ্ছে লিকুইডিটি প্রিমিয়াম থিওরি ইল্ড কার্ভের শেপ ব্যাখ্যা করার জন্য, 2 নম্বর হচ্ছে মার্কেট সেগমেন্টেশন থিওরি, এটাও আমাদেরকে বুঝতে হেল্প করবে ইল্ড কার্ভের শেপ এরকম কেন। দেন আমরা বাংলাদেশের ডেটা আমরা দেখাবো, এবং আমরা দেখাবার চেষ্টা করব বাংলাদেশের মতো দেশে ইল্ড কার্ভ ড্র করা কতটুকু ডিফিকাল্ট, এবং এই চ্যালেঞ্জগুলো দূর করার জন্য আমাদের ক্লাসিক কি কি অ্যাপ্রোচ হতে পারে। ঠিক আছে, স্টিল ইট উইল বি ডিফিকাল্ট, বাট আমরা কিছু অ্যাপ্রোচের কথা বলবো যেটা দিয়ে আপনারা যদি কখনো রেগুলেটর লেভেলে যান, আপনারা যদি কখনো ইল্ড কার্ভ বানাবার দায়িত্ব পান, দেন ইউ উইল হ্যাভ দ্যাট আইডিয়া যে আসলে এইটা দিয়ে এইভাবে সলভ করতে হবে বিষয়টা। ওকে, লেটস স্টার্ট। আমি স্ক্রিন শেয়ার শুরু করলাম আপনাদের সাথে। আপনারা কি দেখতে পাচ্ছেন একটা ক্লাস 8 নামে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি। ক্যান ইউ পিপল সি দ্যাট ওয়ার্ড ফাইল? Yes, sir. পারফেক্ট, Yes, sir. পারফেক্ট। সো আমাদের আজকের প্রথম ইস্যু, এগেইন আমাদের আজকের আলোচনাটা পুরোপুরি ইল্ড কার্ভের উপর। ঠিক আছে, সো আমাদের এখনকার আলোচনা হচ্ছে লিকুইডিটি প্রিমিয়াম থিওরি ইল্ড কার্ভের, অথবা লিকুইডিটি প্রিমিয়াম থিওরি দিয়ে ইল্ড কার্ভ কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা একটু আলোচনা করব। আচ্ছা, বিফোর গোয়িং দেয়ার লেটস মি টক অ্যাবাউট দ্য প্রেমিসেস। আমি একটা ভুয়া প্রেমিস আপনাদেরকে বলছিলাম, আমি ভুয়া বলি নাই, মানে হচ্ছে বইতে বলা আছে এইভাবে। কিরকম ভাবে বইতে বলা আছে ভালো মতো শুনেন। বইতে বলা আছে যে ক্যান ইউ রিকল আমরা ট্রেজারি বিল নিয়ে কেন কাজ করতেছিলাম? ইল্ড কার্ভ ড্র করার জন্য আমরা কর্পোরেট বন্ড নিয়ে আলোচনা না করে কেন আমরা ট্রেজারি বন্ড নিয়ে আলোচনা করতেছিলাম? ক্যান এনিওয়ান টেল মি ওয়াই উই আর ডিলিং উইথ স্পট রেটের জন্য। আপনার নাম কি ভাইয়া? জুবায়ের স্যার। পারফেক্ট। আপনি কি বলছেন? স্পট রেটের জন্য। ওকে, বাট আরেকটু ডিটেইলে বলেন যে আমি যখন ইল্ড কার্ভটা ড্র করি আমি কেন ট্রেজারি বিল বা বন্ড নিয়ে কাজ করি? ওয়াই নট কর্পোরেট বন্ড? কর্পোরেট বন্ডস আর দেয়ার, সো আমরা কেন কর্পোরেট বন্ড নিয়ে কাজ করি না? জি বলেন। ট্রেজারি বন্ডে কি বলে রিস্ক প্রিমিয়াম যেটা আছে সেটা শুধু মানে ম্যাচুরিটি প্রিমিয়ামটাই থাকে, যেটা স্পট রেট এবং স্পট রেটে থাকে, এবং এটা ইল্ড কার্ভ ক্রিয়েট করার জন্য লাগে। পারফেক্ট, ইউ জাস্ট নেইলড ইট। ইয়া, আমরা যখন ইল্ড কার্ভ ড্র করি তখন আমাদের উদ্দেশ্য থাকে সুদের হারের সাথে সময়কে উপস্থাপন করা। বা সুদের হার তো আসলে অনেক কিছুর কম্বিনেশন হতে পারে, তাই না? সুদের হারের মধ্যে টাইম ভ্যালু অফ মানি, ক্রেডিট রিস্ক প্রিমিয়াম, ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম, ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম, তার কিন্তু সো মেনি প্রিমিয়ামস। একটা ইন্টারেস্ট রেটের মধ্যে দুনিয়ার এক গাদা প্রিমিয়াম থাকতে পারে। তাহলে ট্রেজারি সিকিউরিটি নিয়ে কেন ড্র করা হচ্ছে? ট্রেজারি সিকিউরিটি নিয়ে ড্র করার উদ্দেশ্যটা হচ্ছে in my interest rate or in my spot rate I should cover only two facts. একটা হচ্ছে time value of money, another one is basically inflation risk premium, এবং যত সময় যাবে there will be a maturity risk premium added. এই তো, তাই না? হ্যালো, আমি এটা তো যাওয়ার আগে আমি আরেকটু ডিটেইলে যাই so that you people will never forget those things. ঠিক আছে, লাইক আমি যে লিখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. পারফেক্ট। আমরা কেন ট্রেজারি সিকিউরিটি ইউজ করি? ইল্ড কার্ভকে বোঝার জন্য। ওয়াই? যুক্তি হচ্ছে লজিকটা হচ্ছে এরকম, লাইক আওয়ার ডেফিনেশন অফ ইন্টারেস্ট রেট while drawing yield curve ড্র করার সময় আমাদের যে ইন্টারেস্ট রেট ডেফিনেশন হবে দ্যাট শুড কভার হোয়াট? দ্যাট শুড অনলি কভার টাইম ভ্যালু অফ মানি। ওকে, তার মানে ওয়েট করার জন্য একটা প্রিমিয়াম প্লাস হোয়াট? প্লাস ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম। ওকে, তাহলে ধরেন 30 ডে ট্রেজারি বিল আমি যদি অ্যানুয়ালাইজ করে দিই, ধরেন 30 ডে ট্রেজারি বিলের রেট হচ্ছে 7%। এটার মধ্যে কি আছে স্যার? তাহলে বলেন তো 7% মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, আর কি আছে? Inflation risk premium. পারফেক্ট। আর ম্যাচুরিটি প্রিমিয়াম। আচ্ছা, ম্যাচুরিটিতে আমি একটু পরে আসি, থাকতে পারে ম্যাচুরিটি। হ্যাঁ, আচ্ছা ধরেন 1 বছর
1 year টি-বিল, ধরেন এটা হচ্ছে 7.2%। এটার মধ্যে কি আছে? এই যে দুইটার মধ্যে গ্যাপটা কেন আসলো? ম্যাচুরিটির জন্য। ম্যাচুরিটির কারণে। এক্স্যাক্টলি। সো টাইম ভ্যালু অফ মানিও আছে, ইনফ্লেশনও আছে। এই যে অতিরিক্ত কয়দিন হইলো দেখেন তো, 30 দিন আর 1 বছর, অতিরিক্ত কতদিন হইলো? 11 মাস। 11 মাসের জন্য অতিরিক্ত কি আছে? ম্যাচুরিটি প্রিমিয়াম। এক্স্যাক্টলি, অতিরিক্ত যেটা আছে এটা হচ্ছে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। তাহলে আমাকে বলেন ইল্ড কার্ভ বানাবার উদ্দেশ্যটা কি বলেন তো? ইল্ড কার্ভ আমি কেন বানাই? ইল্ড কার্ভ আমি বানাচ্ছি বেসিক্যালি দেখার জন্য যে যত ম্যাচুরিটি বাড়ে ট্রেজারি সিকিউরিটি সুদের হারটা বাড়ে নাকি কমে, তাই না? জি স্যার। দেখেন আপনি যদি এখানে একটা 5 বছরও ঢুকান, ফর এক্সাম্পল আপনি যদি এখানে স্যার ধরেন একটা 5 বছরের যদি আপনি ট্রেজারি সিকিউরিটি ঢুকান, ট্রেজারি সিকিউরিটি ইট উড বি ট্রেজারি বন্ড, ফর এক্সাম্পল 5 বছর ট্রেজারি বন্ডের রেট হচ্ছে 8%, ফর এক্সাম্পল। এটার মধ্যে কি আছে বলেন তো? এটার মধ্যে কি কি থাকবে কম্পোনেন্ট ওয়াইজ? এগুলোই থাকবে, তাই না? তাহলে আপনি একটা বিষয় খেয়াল করেন, কমন কোনগুলা দেখেন তো। 30 দিন, 1 বছর এবং 5 বছরের এই যে রেটগুলো আমি বলছি 7%, 7.2% এবং 8%, ঠিক আছে? এগুলোর মধ্যে কমন কি আছে বলেন তো? স্যার টাইম ভ্যালু অফ মানি আর ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম। পারফেক্ট, টাইম ভ্যালু অফ মানি, ইনফ্লেশন এক্সপেরিয়েন্স দেয়ার। তাহলে নতুন কি আসতেছে? নতুন Maturity আসতেছে premium. ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। আচ্ছা এবার আমি একটা সিম্পল কোশ্চেন করি, এগুলো পরীক্ষা আসবে না, বাট সিম্পল কোশ্চেন। সেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা এই যে 11 মাসের জন্য তাহলে মার্কেট কত প্রিমিয়াম চার্জ করতেছে বলেন তো? এক্সট্রা 11 মান্থের জন্য ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম তাহলে কত? 0.2%। 0.2%, পারফেক্ট। আর এইখানে আমি যদি বলি এক্সট্রা ধরেন হচ্ছে হাউ ক্যান আই সে 4 ইয়ার এন্ড হাউ মেনি মান্থস? 11 মান্থস। ওটার জন্য ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম কত? 1%। এই কাটায় কাটায় 1%। তাহলে আসলে ইল্ড কার্ভ আমি কি দেখার চেষ্টা করতেছি? ইফ আই আস্ক ইউ এ ভেরি সিম্পল কোশ্চেন যে হোয়াট ইজ মাই বেসিক অবজেক্টিভ while I draw a yield curve, আমি বেসিক্যালি দেখার চেষ্টা করতেছি সময়ের সাথে সাথে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়ামটা আসলে কেমন, তাই না? বিকজ বাকিগুলা কি স্যার? বাকিগুলো তো থিওরিটিক্যালি কি? বাকিগুলো থিওরিটিক্যালি কি স্যার? এগুলো তো কমন। সেম থাকতেছে। বাকিগুলোর থিওরিটিক্যালি কমন। আচ্ছা এবার আমার কোশ্চেনটা আমি আবার ফেরত যাই যে ট্রেজারি সিকিউরিটি কেন? এটা তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, বাট ট্রেজারি সিকিউরিটি কেন? যুক্তি হচ্ছে এটা, লজিকটা শুনেন। লজিকটা ভুল লজিক, বাট লজিকটা হচ্ছে এরকম। লজিকটা হচ্ছে ট্রেজারি সিকিউরিটিজ অফ ডিফারেন্ট ম্যাচুরিটি, ট্রেজারি সিকিউরিটি অফ ডিফারেন্ট ম্যাচুরিটিজ আর সিমিলার in terms of what? In terms of credit risk, in terms of what? Tax status, and in terms of what? Liquidity, তাই না? আমি কেন কর্পোরেট বন্ড নিয়ে কাজটা করলাম না? কারণ হচ্ছে কর্পোরেট বন্ড নিয়ে কাজ করলে দেখা যেত কি জানেন, কর্পোরেট বন্ডের ইউনিভার্স তো বিশাল, আপনি হয়তো বা জানেন না, বাট কর্পোরেট বন্ডের ইউনিভার্স বাংলাদেশ দেখলে বোঝা যাবে না, বাট কর্পোরেট বন্ডের ইউনিভার্স বিশাল। বিশাল ইন এ সেন্স যে ডিফারেন্ট কর্পোরেট বন্ডস কামস আপ উইথ ডিফারেন্ট কুপন রেট, different corporate bonds comes up with different credit rating, different corporate bonds comes up with a different kind of liquidity. So corporate bond গুলার ট্যাক্স স্ট্যাটাস ডিফারেন্ট হতে পারে ক্রস দ্য বোর্ড, কর্পোরেট বন্ড গুলার রেটিং ডিফারেন্ট হতে পারে অ্যাক্রস দ্য বোর্ড। দ্যাটস ওয়াই আমি যদি দেখতে চাই শুধু এবং শুধুমাত্র সময়ের সাথে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়ামের কি অবস্থা, ট্রেজারি সিকিউরিটি আর দ্য বেস্ট সেফ অপশন, তাই না? আমি যদি এমন একটা গ্রাফ ড্র করতে চাই যেই গ্রাফে আমি সময়ের সাথে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়ামটাকে প্লট করতে চাই, ট্রেজারি সিকিউরিটি ইজ দ্য বেস্ট পসিবল অপশন, ইট ইজ দ্য সেফেস্ট অপশন। বিকজ ইফ আই গো টু অ্যানাদার ইউনিভার্স, দ্যাট ইউনিভার্স name of that universe is corporate bond. If I go to corporate bond universe, there are number of corporate bonds having different liquidity risk implication, having different tax status and having different credit risk premium associated with that. So আমার কিন্তু কোনো ক্লিয়ার শট নাই। ফর এক্সাম্পল আমি what is a clear shot by the way? আপনারা জেমস বন্ডের মুভি দেখছেন?
আমাদের পুরা ক্লাসে কেউ কি জেমস বন্ডের কোনো মুভি দেখে নাই? হ্যালো, জি স্যার, শুনতেছি। আপনাদের মধ্যে কেউ কি ভাই জেমস বন্ডের কোনো মুভি দেখছেন? স্যার সম্ভবত দেখে নাই কেউ। আল্লাহ রে, কি অবস্থা! ওই তোমাদের এই অবস্থা কেন? খুব খারাপ, তোমাদের অবস্থা খুব খারাপ মিয়া। যাই হোক, স্যার দেখেছি। দেখছেন কি দেখছেন আপনি? স্কাইফল গোল্ডেন আই, তারপরে হচ্ছে ডাই অ্যানাদার ডে। বেশি না, 2-3টা মনে হয় দেখছি। ওকে ফাইন। এটা না দেখলে আপনাদের নাম্বার কমবে না, বাট আই এম জাস্ট সেইং দেখলে ভালো ছিল। দেয়ার ওয়াজ এ মুভি ভেরি রিসেন্ট 2012 দিকের মুভি স্কাইফল। তো স্কাইফলে একটা মারামারি হচ্ছে, বুঝছেন, বন্ড এবং তার ভিলেনের মধ্যে ট্রেনের উপর দিয়ে মারামারি হচ্ছে। সো জেমস বন্ড চাকরি করে হচ্ছে MI6 এর জন্য। MI6 হচ্ছে ইউকের বা ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? তো ওরা দুইজন মারামারি করতেছে ট্রেনের ছাদে, অনেক দূরে একটা ব্রিজ, ওই পাশে একটা গাড়ি দাঁড়া করা এবং একটা শুটার শুট করবে। শুটারটা হচ্ছে MI6 এর। তো যে হচ্ছে MI6 এর প্রধান, সে ওভার দা ফোনে বলতেছে, আর ইউ গেটিং এ ক্লিয়ার শট? ক্লিয়ার শট পাচ্ছে না, মানে এত মারামারি চলতেছে যে গুলি করলে যে কোনো লোকের গায়ে লাগতে পারে। ইট ক্যান বি বন্ড, ইট ক্যান বি দা আদার গাই, দা ভিলেন। ওকে, সো যেটা হয়েছে ক্লিয়ার শট পাচ্ছে না। পরে একটা পর্যায়ে এখন মানে কিছুক্ষণ পরে ট্রেনটা একটা টানেলে ঢুকা যাবে, সো গুলি করতেই হবে। সো ক্লিয়ার শট না পাওয়ার কারণে গুলি করছে, গুলিটা পড়ছিল বন্ডের গায়ে, ঠিক আছে? সো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আমি যদি দেখতে চাই যে ওভার টাইমে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম এবং সময়ের সম্পর্কটা কিরকম, ওই ক্ষেত্রে ক্লিয়ার শট পাওয়ার একটাই উপায়, গো টু দ্য ট্রেজারি বন্ড ইউনিভার্স, ডু নট গো টু দ্য কর্পোরেট বন্ড ইউনিভার্স। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, এটা ছিল লজিক। আচ্ছা, এবার আসেন এই লজিকের একটা কাউন্টার লজিক আমি দেই। লজিকটা কি বোঝা গেছে? বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্য লজিক? লজিক কি বোঝা? ওকে, আমার ট্রেজারি সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে, বিকজ ট্রেজারি সিকিউরিটি অন্য যাবতীয় ফিচার সেম। ইন টার্মস অফ ক্রেডিট রিস্ক দে আর রিস্ক ফ্রি। ইন টার্মস অফ ট্যাক্স স্ট্যাটাস সরকার যখন একটাতে করে, বাকি সবগুলা একইভাবে ফলো করে। এবং ধরে নেওয়া হচ্ছে দুইটা ট্রেজারি বন্ডের লিকুইডিটিও সেম কাইন্ড অফ অবস্থা। দ্যাটস ওয়াই একটাই পার্থক্য হতে পারে ট্রেজারি বন্ডের ওভার টাইমে দেখতে গেলে, সেটা হচ্ছে সময়। কোন বন্ডের ম্যাচুরিটি 30 দিন, কোন বন্ডের ম্যাচুরিটি 7 দিন, কোন বন্ডের 1 বছর, কোন বন্ডের 2 বছর, কোন বন্ডের 5 বছর। তাহলে আমি যদি ইল্ড গুলোকে গ্রাফিক্যালি প্লট করে দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা মোটামুটি ডিসেন্ট ইল্ড কার্ভ পাবো, এবং ওইটার উপর ভিত্তি করে আমি টার্ম স্ট্রাকচার বুঝতে পারবো। দ্যাট ইজ দ্য লজিক told to you time and time again in pure expectation theory. আচ্ছা, now let me give you a counter logic. My counter logic is that very important question: are treasury security of different maturity exposed to the same level of very interesting question, এবং এই কোশ্চেনটার উত্তরই আমরা এই পরের থিওরিতে দেওয়ার চেষ্টা করব। Can you see the question? Yes, sir. Treasury security of different maturity, তারা কি আসলে সেম লিকুইডিটি রিস্কে এক্সপোজড? পিওর এক্সপেকটেশন কি ধরে নেওয়া হচ্ছে? পিওর এক্সপেকটেশন ধরে নেওয়া হচ্ছে কি, যে ডিফারেন্ট ম্যাচুরিটির কি অবস্থা, ডিফারেন্ট ম্যাচুরিটি ট্রেজারি বন্ডের লিকুইডিটির কি অবস্থা, সেম অবস্থা, তাই না? এখন আমার উল্টা কোশ্চেন, যে আসলে কি তাই? আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক করব, খুব সিম্পল অঙ্ক, এটা পরীক্ষা আসবে না, বাট আপনাদেরকে দেখাবার জন্য যে এতক্ষণ আমরা যা শিখছি একটু আগ পর্যন্ত, যে ট্রেজারি সিকিউরিটি অফ ডিফারেন্ট ম্যাচুরিটি আর সিমিলার, দ্যাট ইজ দ্য ওয়ার্ড, in terms of what? In terms of liquidity. That's a wrong notion. কিভাবে wrong notion? আমি উত্তর দিচ্ছি। ধরেন বর্তমানে মার্কেটে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, ঠিক আছে? বর্তমানে মার্কেটে সুদের হার 10%, ঠিক আছে? আমরা দুইটা ট্রেজারি সিকিউরিটির কথা বলি। ট্রেজারি সিকিউরিটি এটা হলো এরকম, ধরেন 5 বছর মেয়াদের 8% কুপন দেয়। কুপনটাও ধরেন আমরা ধরে নিলাম যে অ্যানুয়াল কুপন দেয়, ঠিক আছে? দ্যাটস ইট।
আর একটা ট্রেজারি সিকিউরিটি আছে, না বুঝলে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু একটা ট্রেজারি সিকিউরিটি আছে, সেটা হচ্ছে ধরেন 10 বছর মেয়াদি, মেয়াদটা বাড়াই দিলাম। এটাও ধরেন হচ্ছে ফর এক্সাম্পল, লেট মি বি মোর স্ট্রেট, 10% কুপন দেয়। আচ্ছা, কেউ আমাকে কি বলতে পারবেন এটার দাম কত হবে, মার্কেটের দাম কত হবে? ক্যান এনিওয়ান টেল মি? এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? প্রথমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? স্যার আমার ট্রেজারি সিকিউরিটি যেটা হচ্ছে মানে মানে এটাকে স্যার ডিসকাউন্ট করতে হবে আর কি স্যার। হ্যাঁ, ডিসকাউন্ট কি করতে হবে বলেন? স্যার ফিউচারে যে ক্যাশ ফ্লো গুলো আসবে, যেমন কুপন গুলো, এখানে কুপন কত করে আসবে? স্যার 8% করে স্যার। তাহলে কুপনের অ্যামাউন্টটা কত হবে? স্যার মানে প্রাইস কুপনের কত, অ্যামাউন্ট আর 1000 প্রাইসের কি সম্পর্ক? কি ভাই, গোলায় ফেলতেছেন আপনি। না স্যার, মানে ফেস ফেস ভ্যালু ভ্যালু মাল্টিপ্লাইড বাই 0.8, কুপন 80 টাকা করে, অ্যানুয়াল যেহেতু Yes, sir. প্রতি বছর 80 টাকা, তাই না? ইয়েস স্যার। আর ফেস ভ্যালু কত এটার? সবগুলা বন্ডেরই ফেস ভ্যালু কত? কিছু স্যার বলা থাকলে 1000। 1000, বাট আপনি পরবর্তী সময় দেখবেন বিভিন্ন বইতে 100 দেওয়া লেখে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এটার প্রাইস কত হবে? এটার প্রাইস সলভ করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব? আমরা প্রেজেন্ট বেসিক্যালি ভ্যালু অফ অ্যানুইটি। আমরা একটা অ্যানুইটির ফর্মুলা ইউজ করব। হোয়াট ইজ অ্যান অ্যানুইটি? বিকজ পাঁচটা কত টাকা পেমেন্ট হবে? 5টা 80 টাকার পেমেন্ট হবে এবং একটা লামসাম পেমেন্ট হবে কত টাকার জন্য? 1000 টাকার জন্য। ওকে, Yes, তো এটাকে আমরা সলভ করা শুরু করলাম। ঠিক আছে, না বুঝলে বললেন, এগুলো খুব সিম্পল ব্যাপার। সুদের হার কত মার্কেটে? স্যার মার্কেটের 10%, সুদের হার স্যার কত? 10%। আচ্ছা, দাঁড়ান আমি একটু ইকুয়েশনে গিয়ে লিখি, কারণ না হলে সমস্যা। $80 হচ্ছে আমার কুপন, মার্কেটে সুদের হার হচ্ছে 10%, ঠিক আছে? তারপর হলো আমি ইকুয়েশন শুরু করলাম 1 মাইনাস, তারপর আমি আমার ইকুয়েশনে গেলাম, দাঁড়ান। এই তো, এটা কোনটা গেল স্যার? কুপনের অংশটা চলে গেল, তাই না? আর কি Yes, বাকি sir. আছে? আর কি Sir, বাকি আছে? স্যার এখন হচ্ছে স্যার যেটা ম্যাচুরিটি ভ্যালু থাকবে। পারফেক্ট। এই তো, এই ফর্মুলা আপনি কত হাজার বার দেখছেন এই পর্যন্ত? অসংখ্যবার স্যার। 2-3 হাজার বার তো মনে হয়ে গেছে। আচ্ছা, ওকে, লেট মি গিভ ইউ দ্যাট প্রাইস। একটু সময় দেন, আমি বের করে নিচ্ছি। আমি যদি কুপনগুলোকে ডিসকাউন্ট করি, এটা আসে 303 টাকা 26 পয়সার মতো, ঠিক আছে? আর ফেস ভ্যালু যেটা হচ্ছে 1000, এটাকে যদি আমি ডিসকাউন্ট করি, এটা আসে হচ্ছে 620 টাকা 93 পয়সা। সব মিলে আসে 924 টাকা 18 পয়সা, ঠিক আছে? এবার আমাকে আপনি যে আমার সাথে যে কথা বলতেছিলেন, আপনার নাম কি ভাইয়া? স্যার ফেরদৌস। ফেরদৌস। আচ্ছা, এই যে মার্কেট ইন্টারেস্ট রেট, এটা কি ভেরি করতে পারে নাকি এটা লাইফের জন্য সেম থাকবে বলুন তো? ভেরি করতে পারে স্যার। আর এই যে কুপনটা, এটা কি ভেরি করতে পারে? না স্যার, এটা তো সেম। পারফেক্ট, পারফেক্ট। তার মানে দেখেন, বন্ডের গায়ে লেখা থাকা যে সুদের হার, এটা কিন্তু ওভার দ্য টাইম ফ্রেম সেম থাকবে, কিন্তু মার্কেটে সুদের হার কত হবে এটা তো ভেরি করবে। আমরা অলরেডি 4টা থিওরি পড়ছি, রেশনাল এক্সপেকটেশন থিওরি, ফিশার্স ক্লাসিক্যাল থিওরি, দেন কেইনসের লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, এন্ড অবভিয়াসলি লোনেবল ফান্ড ফ্রেমওয়ার্ক। এই 4টা থিওরি আমাকে বলতেছে মার্কেটে সুদের হার কেন ওঠানামা করতে পারে। আচ্ছা,
এবার আমাকে বলেন সুদের হার ধরেন বেড়ে গেল, ধরেন মার্কেটে সুদের হার বেড়ে গেল, ঠিক আছে, ধরেন মার্কেটে সুদের হার 10% থেকে বেড়ে 12% হয়ে গেল, তাহলে দাম কত হবে? স্যার প্রাইস কমবে স্যার, তখন মানে আর কম হ্যাঁ, হবে। প্রাইস কমবে। এটাকে আমরা এখন সলভ করি, ঠিক আছে। আমি যা যা করতেছি একটা পারপাজে করতেছি, সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবার আমাকে বলেন ফেরদৌস, দাম কি সেম থাকতেছে? না স্যার। দাম কত চেঞ্জ হইলো? স্যার প্রায় 30 টাকার মতো স্যার। আর অনেক বেশি চেঞ্জ হইলো, 30 টাকা কেন বললেন? দাম ছিল সরি স্যার, 928, সরি স্যার, মানে 924, তাই না? 855 তাই না? এটা কমে কত হইলো? 80 টাকার মতো চেঞ্জ হয়েছে। 55 হইলো, এই তো। Yes, sir. ওকে, আচ্ছা ফাইন। এই তো দাম চেঞ্জ হইলো, ফাইন। এবার আসেন, এটা কার্ডটা আমরা সলভ করলাম স্যার। স্যার এটা আমরা ছিল আমরা সুদের হারের চেঞ্জটা করলাম কার ক্ষেত্রে? একটা 5 বছরের বন্ডের ক্ষেত্রে, যেটা 8% কুপন দেয়, তাই না? Yes, sir. এবার আমরা সেম কাজটা, পুরো সেম কাজটা আমরা করব কার ক্ষেত্রে? সেম কাজটা আমরা করব হচ্ছে একটা 10 বছরের বন্ডের ক্ষেত্রে, দুইটাই ট্রেজারি, ঠিক আছে। সো এগুলো সব সেম আছে, বাট এখানে কত হবে? 5 এর জায়গায় কত হবে? 10 হবে। 10 বছর যেহেতু, এটা কত হবে? 5 এর জায়গায় 10 হবে। এটার কুপন গুলাকে ডিসকাউন্ট করলে আসে হলো 491.56। আর আমি যদি 1000 কে ডিসকাউন্ট করি, আচ্ছা আমাদের ইনিশিয়াল দামটা কত দেখেন, ভালো মতো খেয়াল করেন, 877 টাকা। Yes, sir. 12%-এ কত হবে? 12%-এ এটা দেখা লক্ষণীয় বিষয়, এটা কত দাঁড়ায় আসলে। It should give us a very interesting insight, very interesting in fact. ওকে, দেখেন দামটা কত দাঁড়াচ্ছে, এত টাকা দাঁড়াচ্ছে। সো
দাম কিন্তু ভালোই ড্রপ করার কথা। লেট মি চেক হাউ মাচ ইট হ্যাড ড্রপড। স্যার 102 টাকা 90 পয়সা স্যার। ধরেন 103 টাকাই ধরেন, হ্যাঁ আমার 3 টাকা আসতেছে। এই আপনারা সবাই আসুন তো আমার সাথে ক্লাসে। Yes, sir. পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, আমরা একটা ছোট্ট অঙ্ক করলাম। আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে ট্রেজারি সিকিউরিটি হইতে পারে, সবই ট্রেজারি সিকিউরিটি ধরেন আল্লাহর দুনিয়ায়, বাট ট্রেজারি সিকিউরিটি হওয়ার পরে ডিফারেন্ট ম্যাচুরিটি অবভিয়াসলি, তাদের কি লিকুইডিটি সেম কিনা একটু আগে তো আমরা ধরে নিছি, তাই না? এই যে এখানে বলতেছিলাম আমি ট্রেজারি সিকিউরিটি নিয়ে কাজ করছি, কারণ আমি ধরে নিছি ট্রেজারি সিকিউরিটিতে ডিফারেন্ট ম্যাচুরিটি থাকার পরেও ক্রেডিট রিস্ক প্রিমিয়াম 0 হবে, ট্যাক্স রেট সেম থাকবে এবং লিকুইডিটিও সেম থাকবে। নাও ইউ সি যে দুইটাই ট্রেজারি সিকিউরিটি, একটা 5 বছর মেয়াদের, একটা 10 বছর মেয়াদের। মার্কেটের সুদের হার ছিল কত? 10%। এটা যখন 10 থেকে 12 হয় তখন 5 বছর মেয়াদে বন্ডের দামের চেঞ্জ কত? 68 টাকা। আর 10 বছর মেয়াদে বন্ডের দামের চেঞ্জ কত? 3 টাকা। 3 টাকা। তাহলে আমি যদি একটা কমন একটা লাইন লিখি, ভালো মতো খেয়াল করেন, ফর সিমিলার চেঞ্জ ইন interest rate, you know, price change in T securities of different maturity are not the same. ঠিক আছে, ভালো মতো খেয়াল করেন, সিমিলার চেঞ্জ অফ ইন্টারেস্ট রেটের ফলে পরবর্তী যে সাবসিকুয়েন্ট চেঞ্জ গুলো হয়, সাবসিকুয়েন্ট প্রাইস চেঞ্জ ইন ট্রেজারি সিকিউরিটি অফ ডিফারেন্ট ম্যাচুরিটিস আর নট দ্য সেম। আমরা এখানে কি পেয়েছি দেখেন বলেন তো? আমরা বলেছি 2% সুদের হার কি হয়েছে? সুদের হারে 2% কি হয়েছে? চেঞ্জ হয়েছে স্যার, ইনক্রিজ হয়েছে। তাহলে 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কি হইলো? 5 বছর মেয়াদি ট্রেজারি সিকিউরিটির দাম কি বাড়ার কথা না কমার কথা বলেন তো? সুদের হার বাড়লে দাম বাড়ে না কমে? বন্ডের কমে। দাম কমে যাওয়ার কথা, তাই হইছে, কিন্তু কতটুকু কমছে? হোয়াট ওয়াজ দ্য ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড ছিল 68 টাকা। ভালো মতো খেয়াল করেন, দামটা কমে গেছে, দ্যাটস ফর শিওর, বাট কমছে কত দিয়ে? 68 টাকা দিয়ে। এবার আসেন, সেম জিনিস ঘটলো কার ক্ষেত্রে? সেম জিনিস ঘটলো হচ্ছে 10 বছরের বন্ডের ক্ষেত্রে, ট্রেজারি, এগেইন ইটস এ ট্রেজারি বন্ড। দাম পড়ে যাওয়ার কথা, তাই হইছে, কিন্তু পড়ছে কতটুকু দিয়ে? 103 টাকা দিয়ে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে একই রকম চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো হচ্ছে, তাই না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? সুদের হার চেঞ্জ হলে দাম চেঞ্জ হবে, সুদের হার বাড়লে দাম কমবে, সুদের হার কমলে দাম বাড়বে, ইয়া সত্য। কিন্তু আমার কনটেক্সটটা হচ্ছে একই টাইপের ট্রেজারি সিকিউরিটি, শুধুমাত্র তার ম্যাচুরিটি ভিন্ন, তাতে কি সেম চেঞ্জ হয়? অ্যান্সার হচ্ছে না, অ্যামাউন্ট চেঞ্জটা এক না। ঠিক আছে, যত ডিস্টেন্ট ম্যাচুরিটি তত কি হবে? ম্যাচুরিটি যত দূরের তত কি হবে? দামের চেঞ্জটা কি হবে? ততই প্রকট হবে, বেশি হবে। এক্স্যাক্টলি। এবার সেম জিনিসটা আমি 1 মিনিট খরচ করব, আমি এটা 30 বছরের ক্ষেত্রে আমি করতে চাই। আমার এগুলো আসলে প্ল্যান করা না, বাট আমি 30 বছরের জন্য করব। সেম জিনিসটাই আমি করতে যাচ্ছি 30 বছরের জন্য, সো দ্যাট ইউ পিপল গেট এ ক্লিয়ার শট, যেটা বন্ডের মুভিতে পায় না এই বন্ড। ঠিক আছে, সো 10টাকে আমি এখন 30 করে দিচ্ছি, and let's see what happens. 30 বছর মেয়াদি একটা বন্ডের ক্ষেত্রে কি দাঁড়াবে? দাম কত তার? বেস প্রাইস কত? 811, তাই তো? এবার দেখেন সুদের হার চেঞ্জ হলে কত হয়।
আমি শুধুমাত্র সময়টা চেঞ্জ করতেছি, বাদ বাকি সব আমি সেম রাখছি। দেখেন অনেক কমে গেছে, অনেক বেশি কমছে ইনফ্যাক্ট। $134 দাম ফল করছে। তাহলে আমরা আরেকটু এটা অ্যাড করে দেই। এখন আমরা কি করতেছি, সেম সুদের হারের চেঞ্জে কাকে আমরা আনতেছি, কত বছর মেয়াদি আনতেছি, 30 years. 30 years, and look at the price change, 134. 134। এখান থেকে কি শিক্ষণীয়? শিক্ষণীয় হচ্ছে ম্যাচুরিটি যত বাড়বে, আমি যদি একটা লাইন বলতে চাই, একটা আমার হুক লাইন যদি আমি বলি যে এটা আমার এখান থেকে নেওয়ার মতো আছে, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে হায়ার দা, ভালো মতো খেয়াল করবেন, হায়ার দা ম্যাচুরিটি অফ ট্রেজারি সিকিউরিটি, যত বেশি লম্বা, হায়ার না, I should say longer, higher wouldn't be a proper line, should be something like longer the maturity of treasury security, greater would be what, greater would be the price, আমি এটাকে বলতে চাচ্ছি প্রাইস ভোলাটিলিটি, দামের উঠানামা, ঠিক আছে। যত লম্বা সময়ের ম্যাচুরিটি, লুক এট 5, 10, 30, দাম পড়ছে কত 68, দাম পড়ছে কত 103, দাম পড়ছে কত 134। সো যত লম্বা ম্যাচুরিটি ট্রেজারি সিকিউরিটি হবে, ততই কি হবে, প্রাইসের ভোলাটিলিটি কি হবে, বেড়ে যাবে। পেয়ে যাবে। আচ্ছা, তার মানে কি, তার মানে হচ্ছে দ্যাট মিন্স ইউ নো দেয়ার ইজ এ, ও বাই দ্য ওয়ে, এটা যাওয়ার আগে লিকুইডিটি ডেফিনেশন কি বলছিলাম মনে আছে? হোয়াট ইজ লিকুইডিটি? ক্যান এনিওয়ান রিকল? আমি যখন ক্লাসে লিকুইডিটিকে ডিফাইন করছিলাম, হাউ ডিড আই ডিফাইন লিকুইডিটি? কি আমাকে বলতে পারবে? লিকুইডিটিকে আমি তিনটা অ্যাঙ্গেলে বলছিলাম, মনে আছে কারো? স্যার, বলেন এটা স্যার। হলো বলছেন কত দ্রুত অ্যাসেটটা বিক্রি করা যাবে, ট্রানজাকশন কস্ট কত কম হবে, পারফেক্ট কত কম লস অফ ভ্যালুতে বিক্রি করা যাবে। ভাই, তুমি তো সেরকম পড়াশোনা করো ভাই, গ্রেট গ্রেট। ট্রানজাকশন কস্ট একটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে স্পিড, তাই না, কত তাড়াতাড়ি করা যাবে। লাস্ট যেটা তুমি বলছো সেটা হচ্ছে আমার এখানকার জিনিস, লস ইন হোয়াট, লস ইন ভ্যালু। আচ্ছা, লস ইন ভ্যালু, দ্যাটস দ্য ক্রিটিক্যাল পার্ট হেয়ার। আমাদের এখানে লস ইন ভ্যালুটাই হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। আচ্ছা, এবার আমাকে বলেন এখানে লস ইন ভ্যালু কত হচ্ছে সুদের হার বাড়া বা কমার কারণে? সুদের হার বাড়ার ফলে 5 বছর মেয়াদি ট্রেজারি সিকিউরিটিতে লস ইন ভ্যালু কত? 68. 68 টাকা পড়ে যাচ্ছে। এখানে কত? $103. এক্স্যাক্টলি, এখানে লস ইন ভ্যালু হচ্ছে $103। and what about the last one, which had a very high maturity? 134 loss in value. 134, fantastic. সো আপনি আমাকে বলেন কোনটা লস ইন ভ্যালু বেশি? লস ইন ভ্যালু কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? লস ইন ভ্যালুটা ম্যাচুরিটি ওয়াইজ, is it a symmetric thing or is an asymmetric thing? Asymmetric? Yeah, perfect. Loss in value symmetric না, it can't be symmetric. Loss in value কাদের ক্ষেত্রে? In treasury securities, তাই না? Loss in value in treasury securities with respect to changes in interest rate is what? Is not symmetric. Is not symmetric. তার মানে কি? এবার আসলে হুক লাইনটাতে নিয়ে যাই, এটা এদিকে নিয়ে যাই। Longer the maturity of the treasury security, greater would be what? The price volatility and what? And Loss in value. loss in value. তাহলে আপনি আমাকে বলেন, আমাদের মুদ্রা কথা আমরা আবার চলে যাই। আমাদের মুদ্রা কথাটা ছিল এই যে
পিওর এক্সপেকটেশন থিওরিতে ধরে নেওয়া হচ্ছে সবকিছু সেম থাকতেছে ট্রেজারি সিকিউরিটির ম্যাচুরিটি গুলো খালি ডিফারেন্ট, বাট ক্রেডিট রিস্ক, ট্যাক্স স্ট্যাটাস, লিকুইডিটি সেম। আসলে কি সেম? No, sir. নো, লিকুইডিটি রিস্ক সবার সেম না, ঠিক আছে? তাহলে আমি এটাতে কিভাবে বলতে পারি? তার মানে আমি এটা এভাবে বলবো যে এনি রেশনাল ইনভেস্টর ইজ অ্যাওয়্যার অফ দ্য অ্যাবভ মেনশন ফেনোমেনা। এই যে আমি একটু আগে যে বিষয়টা আপনাদেরকে ম্যাথমেটিক্যালি দেখালাম, সবাই এটা জানে। এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দিস ফেনোমেনা। সেটা কি? যে যত লম্বা সময়ে ট্রেজারি সিকিউরিটি সুদের হার চেঞ্জ হলে কি হবে? ভোলাটিলিটি বেশি হবে, লস ইন ভ্যালু কি হবে? বেশি হবে। বেড়ে যাবে। তাহলে এজ এ রেশনাল ইনভেস্টর তুমি যদি লম্বা সময়ের ম্যাচুরিটি বন্ডে বিনিয়োগ করো, তোমার কি লাগবে এডিশনাল? বলো তো, এডিশনাল কি লাগবে? প্রিমিয়াম লাগবে স্যার। এটা হলো পারফেক্ট, এডিশনাল প্রিমিয়াম লাগবে। এবার আসেন আমাদের আজকের ক্লাসের প্রথম থিওরিটা আমরা ঢুকতেছি, লিকুইডিটি প্রিমিয়াম থিওরি। যেহেতু পুরো বিষয়টা আলোচনা করা হয়ে গেছে, আমি খুব শর্টকাটে সারবো। লাইনটা খেয়াল করেন, ইনভেস্টর হ্যাভ এ জেনারিক প্রেফারেন্স ফর লিকুইডিটি। এটা ইনভেস্টর কেন, পৃথিবীর সবাই যদি চয়েস করতে বলা হয় কম লিকুইড এবং বেশি লিকুইডের মধ্যে, এভরিবডি অপ্ট ফর লিকুইডিটি। দ্যাটস ওয়াই কাউকে যদি একটা কম্পারেটিভলি হায়ার ম্যাচুরিটি সিকিউরিটিতে বিনিয়োগ করতে বলা হয়, সে কি চাবে? সে এডিশনাল কি চাবে স্যার? তাকে এডিশনাল কি দিতে হবে? প্রিমিয়াম স্যার। আচ্ছা, প্রিমিয়াম তাকে এডিশনাল প্রিমিয়াম দিতে হবে। এবং ট্রাস্ট মি, 1 বছর অতিরিক্ত ম্যাচুরিটি বিনিয়োগ করার যে প্রিমিয়াম, এটা থেকে 20 বছরের অতিরিক্ত ম্যাচুরিটি প্রিমিয়ামটা কি হবে? বাড়বে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি এটাকে আরেকটু ব্যাখ্যা করি। দেখেন, আপনার সামনে ধরেন দুইটা চয়েস ছিল, আমি এটাকে আরেকটু ব্যাখ্যা করে তারপর আমি যাচ্ছি। এই লাইনটাকে আমি ব্যাখ্যা করতেছি, এই ছোট্ট যে লাইনটা আমি লিখলাম এটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি এখন। ধরেন লাস্ট যে কথা বলেন, নাম কি স্যার আপনার? হোয়াট ইজ ইউর নেম? স্যার আতওয়ার হোসেন। আতোয়ার, ফাইন। ধরেন আতোয়ারের সামনে 3টা চয়েস আছে, হি হ্যাড 3 চয়েসেস। একটা হচ্ছে 5-year bond, obviously T bond. Another one is 10-year T bond. Another one is 30-year T bond. ধরেন ফর এক্সাম্পল, যেহেতু ট্রেজারি বন্ড এগুলার কি সবকিছু কি হবে? এটার ক্রেডিট রিস্ক কি? ক্রেডিট রিস্ক প্রিমিয়াম কত এটার? সো এটার ক্রেডিট রিস্ক প্রিমিয়াম কত? ক্রেডিট রিস্ক কত এটার? 0। এটা ডিফল্ট করবে না, এটা সরকারি বন্ড। এটা স্যার 5 বছরের ক্ষেত্রে যা সত্য, 10 বছরে কি হবে? সিমিলার হবে। সেম, 0। ক্রেডিট রিস্ক প্রিমিয়াম ইজ 0। এটারও ক্রেডিট রিস্ক প্রিমিয়াম হচ্ছে 0। আচ্ছা, প্লাস ট্যাক্স স্ট্যাটাস। ট্যাক্স স্ট্যাটাসে কেমন হবে? আমরা স্পেসিফিক্যালি বলতে ট্যাক্স স্ট্যাটাসে কি হবে? সিমেট্রিক। তার মানে কি? সিমেট্রিক হবে। সবগুলা সেম ট্যাক্স স্ট্যাটাস, এটারও যা, এটারও তা, এটারও কি হবে? তাই হবে, সেম হবে। পার্থক্য কিসে আছে এখানে? তাহলে পার্থক্য কয় জায়গায় এখানে? আমরা বলতেছি ম্যাচুরিটিতে। আমরা যখন পিওর এক্সপেকটেশন থিওরি পড়ি, আমরা যখন স্যার পিওর এক্সপেকটেশন থিওরি পড়ি, ওইখানে আমরা কি জানি? আমরা খালি দেখি যে পার্থক্যটা কোথায় এই তিনটার মধ্যে। The only difference is in where? Is in maturity. Fine, না, obviously maturity পার্থক্য তো আছেই, no doubt. But under liquidity premium theory আমরা কি শিখতেছি? Under liquidity premium theory আমরা কি শিখলাম? আমরা এইমাত্র শিখলাম হ্যাঁ, obviously maturity পার্থক্য আছে, তাই না? There exist difference in maturity, no doubt. এটা নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আর কি জানি আমরা? এডিশনাল লিকুইডিটি প্রিমিয়ামে পার্থক্য আছে। অবভিয়াসলি আমরা এটাও জানি, এই যে 5, 10 এবং 30-এর যে বন্ডগুলা, কোনো কারণে সুদের হারে চেঞ্জ হইলে যে লস ইন ভ্যালুটা হবে, এটা কি সিমেট্রিক হবে? অ্যাসিমেট্রিক। তার মানে কি? যদি আতোয়ার রেশনাল হয়, আতোয়ার তুমি কি রেশনাল বাই দ্য ওয়ে? ইয়েস স্যার, অবভিয়াসলি।
তুমি যখন আচ্ছা এখন কি আমরা যখন ভর্তি পরীক্ষায় যখন স্টুডেন্টরা ভর্তি হয় এখন কি আগে থেকে বলতে হয় ফাইন্যান্স অ্যাকাউন্টিং নাকি আসার পরে জিজ্ঞেস করে? আই ডোন্ট নো দ্য প্রসেস নাও। কি করা হয় বলো তো? তুমি ফাইন্যান্স কেন নিলা? স্যার আসলে ফাইন্যান্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা ছিল, এই জন্যই ফাইন্যান্স নেয়া, মানে Great. আগে থেকেই ডিসিশনটা নেওয়া ছিল, এমন না যে চান্স পাওয়ার পরে আমি সিদ্ধান্ত So নিচ্ছি যে আমি you are ফাইন্যান্স a rational guy, আমি ধরে নিচ্ছি। So if Atwar is a rational investor, Atwar যদি একজন rational investor হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সে কি এটা এই যে বিষয়টা সে কি এটা কনসিডার করবে না? তার মাথায় তো এই ডাটাটা থাকবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসেন। এবার যদি আতোয়ার 5 বছর মেয়াদের বন্ডে বিনিয়োগ না করে, আতোয়ার যদি 5 বছরের ট্রেজারি বন্ডে সে যদি বিনিয়োগ না করে, সে যদি 10 বছরে বিনিয়োগ করে, এটাতে সে বিনিয়োগ করলো না, আমি এটাকে লাল দাগ দিয়ে দিলাম। সে ধরেন 10 বছরে বিনিয়োগ করলো, ধরেন এটাকে আমি সবুজ দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? 5 বছরে গেল না, 10 বছরে গেল, এটার জন্য আতোয়ার কি দাবি করবে? কি দাবি করবা তুমি? লিকুইডিটি প্রিমিয়াম। তুমি বলবা যে হ্যাঁ আমার কি লাগবে, আমার একটা প্রিমিয়াম লাগবে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এবার আমাকে বলো, তোমার সামনে 10ও ছিল, ফর এক্সাম্পল তোমার সামনে 10 বছরের আচ্ছা দাঁড়াও, তোমার সামনে 5 বছরও আছে, এগেইন তোমার সামনে 5 বছরের ট্রেজারি বন্ড আছে, তোমার সামনে স্যার হলো 30 বছরের ট্রেজারি বন্ড আছে। তুমি 30 বছরটাতে গেলা, তুমি কি দাবি করবা? সো এগেইন লিকুইডিটি প্রিমিয়াম। তুমি লিকুইডিটি প্রিমিয়াম দাবি করবা, নো ডাউট, তুমি দাবি করতেই পারো, করা উচিত। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা হচ্ছে এখানে, এই দুইটা লিকুইডিটি প্রিমিয়াম, এই ফর এক্সাম্পল কি অবস্থা, এই দুইটা লিকুইডিটি প্রিমিয়াম কি সেম হবে? 10 বছরের যাওয়ার লিকুইডিটি প্রিমিয়াম, 10 বছরের বন্ডে সুইচ করার লিকুইডিটি প্রিমিয়াম আর 30 বছরেরটা কি সেম হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। অ্যানসার হচ্ছে না, এটা আবার সেম হবে না। কি হবে তাহলে? এই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি যে যত দূরে যাবা প্রিমিয়ামটা কি হবে স্যার? বাড়তে থাকবে। যত ডিসটেন্স তত বাড়তে থাকবে। ফ্যান্টাস্টিক, ইউ পিপল আর গ্রেট। লাইক আচ্ছা, এবার আমরা মোটামুটি এটা ধরতে পারছি লিকুইডিটি প্রিমিয়াম থিওরি। এবার আমি এক্সেলে দেখাবার চেষ্টা করব যে এই যে আমরা শিখলাম এটা আসলে ইল্ড কার্ভের শেপ বুঝতে আমাদেরকে কিভাবে হেল্প করে। আপনি একটু ওয়েট করেন, আমি এক্সেলটা ওপেন করি, করার পরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওকে, আপনারা কি স্যার এটা এক্সেল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। পারফেক্ট। আমি জাস্ট কিছু হাইপোথেটিক্যাল ডেটা আগে যেরকম আমি ড্র করতাম আমি ঠিক একই রকমের ড্র করতেছি। ঠিক আছে, ধরেন এগুলার সো কল ইল্ড হচ্ছে এরকম, ধরেন 0.10, ঠিক আছে? আমরা একটা গ্রাফ ড্র করি। ঠিক আছে, খুব সিম্পল একটা গ্রাফ। ধরেন কোথায় যে আছে এগুলা, না এটা তো চাইনি আমি, দাঁড়ান কি অবস্থা। আমি একটা লাইন চার্ট ড্র করতে চাই, আসতেছে না কেন? তো আচ্ছা দাঁড়ান, মোটামুটি ধরেন এটাই আমাদের গ্রাফ। ঠিক আছে, ঠিক আছে, ক্যান ইউ পিপল সি দ্যাট? ইয়েস স্যার। সময়ের সাথে সাথে ইল্ড কার্ভের শেপ কেমন? আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড। যদি খুব সুন্দরভাবে হয় না, আমি একটা কাজ করি, আমি এগুলোকে একটু বাড়ায় টাড়ায় দিই, সো দ্যাট
তাই একটু দেখতেও তোমাদের সুন্দর লাগবে। বাই দ্য এগুলা জাস্ট হাইপোথেটিক্যাল, আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমি হাইপোথেটিক্যালি এগুলা দিচ্ছি। So now we are having a hypothetically upward sloping yield curve, তাই না? Upward sloping, আচ্ছা। এখন আমরা কি শিখলাম একটু আগে? আমরা শিখলাম যে যত দীর্ঘমেয়াদী বন্ড, যেহেতু লস ইন ভ্যালুটা সিমেট্রিক না সুদের হারের মুভমেন্টের সাথে, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে হচ্ছে কি থাকবে আমাদের মনে আছে? কি থাকবে আমাদের? কি থাকবে প্রতিটা বন্ডের সাথে? এডিশনাল কি থাকবে? লিকুইডিটি প্রিমিয়াম। আমাদের প্রতিটা বন্ডের সাথে এডিশনাল থাকবে হচ্ছে লিকুইডিটি প্রিমিয়াম। এক্স্যাক্টলি। আচ্ছা, তো 1 থেকে 2 তে গেলে ধরেন লিকুইডিটি প্রিমিয়াম হচ্ছে 0.02, ঠিক আছে? 2 থেকে 3 এ গেলে এটা ধরেন 0.025, এরপরে ধরেন 0.028, এরপরে ধরেন হচ্ছে 0.02, ফর এক্সাম্পল 9, তারপর হচ্ছে ধরেন 0.023। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে ধরেন। ওকে, আমরা কি করলাম দেখেন, আমি এখানে কি করতেছি, আমি এখানে এগুলা কি আমার দিস আর হোয়াট রিস্ক প্রিমিয়াম, এগুলো হচ্ছে লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম, এই তো। এগুলা কার অংশ? এগুলা কার অংশ? এগুলা এক্স্যাক্টলি কার অংশ? এগুলা ইল্ডেরই অংশ, তাই না? এগুলো সবাই হচ্ছে ইল্ডের অংশ। এখন আমি যেটা করব সেকেন্ড ইয়ার ইল্ড কত দেখাচ্ছে এখানে? 0.11। আমি এখান থেকে লিকুইডিটি রিস্ক প্রিমিয়ামটাকে বাদ দিয়ে দিব জাস্ট টু আন্ডারস্ট্যান্ড আসলে শেপটা কেমন। আচ্ছা, আপনারা কি আবার রিকল করতে পারতেছেন? ক্যান ইউ রিকল হোয়াট ইজ ইল্ড কার্ভ? মনে আছে ইল্ড কার্ভের ডেফিনিশন কি? ইল্ড কার্ভে কি থাকবে মনে আছে? স্পট রেট থাকবে। স্পট রেট থাকবে, বাট স্পট রেটটা মানে কি ছিল সেটা মনে আছে? স্পট রেটের কম্পোনেন্ট কি ছিল? স্পট রেটের কম্পোনেন্ট কি কি ছিল মনে আছে আপনাদের? টাইম ভ্যালু অফ হোয়াট? ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম। টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি এন্ড ম্যাচুরিটি। এক্স্যাক্টলি, পারফেক্ট। টাইম ভ্যালু অফ মানি। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম। আর কি থাকবে? ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। ওকে, ফাইন। ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম, আচ্ছা, খুবই সুন্দর কথা। কিন্তু আমরা একটু আগে কি শিখলাম? আমরা একটু আগে শিখলাম যে যত দীর্ঘমেয়াদী বন্ড এটার মধ্যে কি থাকে, আমি চাই বা না চাই কি থাকে? যত দীর্ঘমেয়াদী বন্ড, এক্স্যাক্টলি, যত দীর্ঘমেয়াদী বন্ড এটার মধ্যে আমি না চাওয়া সত্ত্বেও এটার মধ্যে লিকুইডিটি প্রিমিয়াম থাকবে, বিকজ লস অফ ভ্যালুটা কি সিমেট্রিক না। তাহলে কেউ যদি আমাকে বলে ড্র এ ইল্ড কার্ভ এবং দিস আর ইওর ইল্ড, এবং আমি যদি জানি যে এটার মধ্যে লিকুইডিটি প্রিমিয়াম আছে, তাহলে আমার কাজটা কি হওয়া উচিত? আমার কি করা উচিত বলেন তো? সেটা বাদ দিয়ে। ইয়াপ, ইউ পিপল হ্যাভ নেইলড ইট। আমাদের কি করা উচিত? এটা বাদ দিয়ে দেখা উচিত, তাই না স্যার? আচ্ছা, একটু দাঁড়ান, এটাতে কত দিন ছিল ভুলেও গেলাম, 11, তাই না? ওকে, এটা আমার বাদ দিয়ে দেখানো উচিত। আচ্ছা, এবার তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে আরেকটা ইয়া বানাবো, ইল্ড, যেটা হচ্ছে আসল ইল্ড। ঠিক আছে, তাহলে আসল ইল্ড কত বলেন তো? আসল ইল্ডের মধ্যে কি থাকা উচিত? স্পট রেটে টাইম ভ্যালু অফ মানি, ইনফ্লেশন, আর কি ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। লিকুইডিটি কি থাকা উচিত? ম্যাচুরিটি না, রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ ম্যাচুরিটি থাকা উচিত, বাট লিকুইডিটি তো থাকা উচিত না। আমি তাহলে কি করতেছি দেখেন, আমি এই যে 11 এটা থেকে কি বাদ দেওয়া উচিত? রেসপেক্টিভ কি বাদ দেওয়া উচিত? 0.02 বাদ দিয়ে দেওয়া উচিত। পারফেক্ট। তারপর এটা থেকে কি বাদ দিয়ে দেওয়া উচিত? এটা থেকে এটা রেসপেক্টিভ যে ইয়াটা আছে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। ফাইন। এটা থেকে কি বাদ দিয়ে দেওয়া উচিত? এটা থেকে তার রেসপেক্টিভ যে ম্যাচুরিটি লিকুইডিটি প্রিমিয়াম যেটা আমি ধরতেছি বাদ দিয়ে দেওয়া উচিত। এখান থেকে কি বাদ দিয়ে দেওয়া উচিত? এখান থেকেও আমার এটা বাদ দিয়ে দেওয়া উচিত, তাই না? ভালো। এবার আমাকে বলেন গ্রাফটা কেমন ছিল ইনিশিয়ালি? ইট ওয়াজ এ আপওয়ার্ড স্লোপিং। পারফেক্ট। সো আমি যখন যেটা করব, আমি এটাকে নিব, ঠিক আছে? আমি এটাকে একটা নতুন পেজে নিয়ে যাচ্ছি জাস্ট দেখাবার জন্য, আমি ক্লাটার করতে যাচ্ছি না। নতুন পেজে নিয়ে গেলাম, আর এই যে ইল্ড গুলো আছে যেগুলো, এগুলো আসলে কিসের ইল্ড বলেন তো? ইল্ডের মধ্যে কি কি আছে? এই মাত্র যে ইল্ডগুলো এই যে দেখাচ্ছি, এটার মধ্যে কি কি আছে? টাইম ভ্যালু অফ মানি আছে, টাইম ভ্যালু অফ মানি, ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম এন্ড ম্যাচুরিটি। বিকজ লিকুইডিটি আমি বাদ দিয়ে দিছি, তাই না স্যার? জি স্যার। ওকে,
তাহলে এগুলাকে একটু ভ্যালু পেস করে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমি গ্রাফটাকে আবার প্লট করতে চাই। we'll have a new graph by the way, so let's see how that graph looks like. By the way, গ্রাফ যে কোথায় আছে সমস্যা। Okay, yep, ধরেন এটা কিরকম গ্রাফ হইলো? ইজ ইট আপওয়ার্ড স্লোপিং গ্রাফ? এটা শেপ কেমন হলো বলেন তো? লুক এট দিস শেপ, এটা কি আপওয়ার্ড স্লোপিং, তাই না? হ্যালো, ক্যান এনিওয়ান হিয়ার মি?